হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমরা আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে আলোর বিচূরণ, যা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের আলো অধ্যায়। তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা একবার দেখে নাও, যেগুলো আমরা আলোচনা করব। এক, বিচূরণ সম্পর্কের ধারণা। 2, শূন্যস্থানে আলোর বিচূরণ হয় কি না তা ব্যাখ্যা। বর্ণালী কি বা বর্ণালী কত প্রকারের হয়। তাছাড়াও মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ বলতে কি বোঝো। পরিপূরক বর্ণ কি বা পরিপূরক বর্ণগুলো কিভাবে সৃষ্টি হয়। তাছাড়াও আমরা শেষে দেখব আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের সংজ্ঞা আর একটা উদাহরণ, বাস্তবিক উদাহরণ, যা দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। তো আজকে আমাদের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। তো আমি দুঃখিত, বোর্ড ওয়ার্ক করতে পারছি না বিশেষ কারণবশত। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বেশি সংখ্যক বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুরাও উপকৃত হয়। তোমাদের শিক্ষার প্রসারে আমার এই ছোট্ট প্রয়াস। প্রথমে আমরা আসছি আলোর বিচূরণ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটা এসেছে। তো আলোর বিচূরণ দেখো, যখন কোনো বহুবর্ণী আলো, অর্থাৎ আমরা সাদা আলোর ক্ষেত্রে যদি দেখি, সাদা আলোতে 7টি বর্ণের আলো বর্তমান থাকে, সেটা আমরা জানি। সেই রকম বহুবর্ণের আলো বা যৌগিক আলোক রশ্মি যখন কোনো একটা প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু তাদের যে বিভিন্ন বর্ণ থাকা অবস্থায়, ওই যে সাদা আলোর যদি কথা বলি, তাতে 7টি বর্ণ উপস্থিত থাকে। ফলে যখন প্রতিসারক তলের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাদের যে প্রতিসারাঙ্কর পরিবর্তনের জন্য বা তাদের যে মাধ্যমের যে প্রতিসরণের জন্য তাদের প্রতিসরণের পার্থক্য সৃষ্টি হবে। আর ওই প্রতিসরণের পার্থক্য সৃষ্টির জন্যই কিন্তু ওই যে 7টা আলোর সমন্বয়ে যে সাদা আলো, সেই সাদা আলো বিভিন্ন আলোক বর্ণের একটা ভাঙন, অর্থাৎ বিভিন্ন আলোক বর্ণে বিভাজিত হওয়ার যে ঘটনা ঘটে, সেটাকে আমরা বলবো আলোর বিচূরণ। ঠিক আছে, তো এই আলোর বিচূরণ কিন্তু আমরা স্বাভাবিকভাবে পরীক্ষাগারে আমরা পরীক্ষা করতে পারি, আমাদের এমনকি আমরা বাড়িতেও পরীক্ষা করতে পারি, যদি আমাদের কাছে একটা প্রিজম থাকে। ঠিক আছে, আর সাদা বর্ণের আলোক রশ্মির যদি উৎস থাকে, তাহলে সেই সাদা বর্ণের আলোক রশ্মিকে যদি আমরা ওই প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তাহলে কিন্তু আমরা দেখব যে আলোক রশ্মি তার যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের বর্ণের যে বিভাজন, অর্থাৎ যে আলোকপট্টি গঠন, অর্থাৎ প্রত্যেকটা আলো তাদের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, তাদের যে প্রতিসরণ কোণ বিভিন্ন হয়, যার জন্য তারা একটা সাদা আলোর পট্টি গঠন করবে দ্বিতীয় প্রতিসারক তলের সামনে যদি কোনো একটা পর্দা রাখি তার উপর। ঠিক আছে, তো সেই বাহ্যিক যে উদাহরণটা আমরা করতে পারি বা পরীক্ষাটা করতে পারি, সেই পরীক্ষারই একটা আমরা খাতা কলমে জিনিসটা দেখব। পরীক্ষা করতে পারছি না, দুঃখিত। যাই হোক, আমরা খাতা কলমে জিনিসটা দেখে নিই। ওকে, দেখো, একটা সাদা বর্ণের আলোক রশ্মিকে আমরা প্রিজমের প্রথম তলে আপতিত করলাম। তাহলে আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মি, সাদা আলোক রশ্মির মধ্যে থাকা যে রশ্মির বিভিন্ন বর্ণের যে আলো, সেই আলোগুলোর তাদের যে ওই কঠিন অর্থাৎ যে প্রিজম তো কাচের তৈরি, তাহলে ওই কঠিন কাচের মধ্য দিয়ে যখন যাবে ওই বিভিন্ন বর্ণের আলোগুলো, তাদের যে প্রতিসরণ বিভিন্ন হয়, তাদের প্রতিসরণ কোণ বিভিন্ন হবে। তার জন্য কিন্তু তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য তার উপর নির্ভরশীল। তাছাড়াও তাদের প্রতিসরাঙ্কও ডিফারেন্ট হবে। তো এই ডিফারেন্ট হওয়ার জন্যই কিন্তু সাদা আলো যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু প্রথম যে তলে আপতিত হওয়ার পর তা কিন্তু ওই প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিপরীত প্রান্তে, অর্থাৎ দ্বিতীয় প্রতিসারক তল থেকে যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু তারা আলাদা আলাদা বর্ণ হিসেবে কিন্তু কি করবে, বর্ণের একটা শ্রেণী বা পট্টি সৃষ্টি করবে,
সেই বর্ণগুলোকে আমরা কখন দেখতে পাবো, যখন প্রিজমের সামনে, প্রিজমের যে দ্বিতীয় যে প্রতিসারক তল, সেই তলের পাশে যদি একটা পর্দা রাখি, সেই পর্দার উপর আলোক বর্ণের রশ্মিগুলো আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাই। ঠিক আছে, সাদা বর্ণের আলো যেমন আমরা সূর্যের আলোর ক্ষেত্রে যদি ধরি, সূর্যের আলোকে যদি পাস করাই প্রিজমের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমরা 7টা আলোর একটা পট্টি দেখতে পাবো। সেই পট্টিটা কীরকম হবে, কি কি কালার থাকবে, সেটা তো আমরা সবাই জানি যে ভিবজিওর, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি বেনিহা সহকলা। এখানে ভিবজিওরের যে ভি বলতে এখানে ভায়োলেটকে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে বেগুনি কালার। ঠিক আছে, আই বলতে ইন্ডিগো, যেটাকে নীল বলা হয়। বি বলতে ব্লু অর্থাৎ আকাশি। জি বলতে এখানে গ্রিন, যেটা সবুজ। ওয়াই বলতে এখানে ইয়েলো, যেটাকে হলুদ বলবো, কেমন। আর ও বলতে অরেঞ্জ কমলা, আর বলতে রেড অর্থাৎ লাল। তাহলে এই 7টা আলোক বর্ণ কিন্তু আমরা পাবো। সেই আলোক বর্ণকে আমরা সহজে মনে রাখার জন্য কি করব, ভিবজিওর বা বাংলাতে আমরা বেনিহা সহকলা, অর্থাৎ বে বলতে বেগুনি, নি বলতে নীল, আ বলতে আকাশি, দন্তস্ব বলতে সবুজ, হ বলতে হলুদ, ক বলতে কমলা, লা বলতে লাল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ওই 7টা আলোক বর্ণের যে পট্টি পাই, সেইখান থেকে আমরা কিন্তু এই প্রকৃত যে সাদা আলোক রশ্মি, সূর্যালোকের যে আলোক রশ্মি, তাকে কিন্তু প্রিজমে ফেলেই কিন্তু আমরা আলোর বিচ্ছুরণটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেল। এরপর আমরা আসব যে প্রিজমে যে সাদা আলো আপতিত হলো, তারপরে যে আপতিত হওয়ার পর তা প্রতিসরণ ঘটবে প্রিজমের মধ্য দিয়ে। তাহলে প্রিজমের মধ্য দিয়ে যখন প্রতিসরণ ঘটলো, তারপর অপর যে প্রতিসারক তল, অর্থাৎ যে দ্বিতীয় প্রতিসারক তল, সেই তলের সামনে যদি কোনো আমরা একটা পর্দা রাখি, তাহলে সে পর্দা রাখলে কীরকম হবে, তার যে 7টি বর্ণ দেখা যাবে কেন, সেই কারণটা কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে এদের কতকগুলো কারণ আছে, সেই কারণগুলোকে আমি পয়েন্ট দিয়ে তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে একটু লক্ষ্য রাখো। দেখো, এখানে প্রথমে যে কারণটা হচ্ছে যে 7টা বর্ণের যে আলো, ঠিক আছে, সেই বর্ণের জন্য কাচের যে প্রতিসরাঙ্ক আলাদা হবে। যেমন লাল আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক আলাদা, বা ব্লু আলোর ক্ষেত্রে তার প্রতিসরাঙ্ক আলাদা। এবারে বিভিন্ন রকম যে 7টা ভিবজিওর পেলাম আমরা, সেই বেনিয়া সহকলা, তাদের প্রত্যেকটা রঙের জন্য কিন্তু তাদের প্রতিসরাঙ্ক আলাদা হবে, যার জন্যই কিন্তু আমরা ওই পর্দাতে 7টা আলোর রঙের একটা পট্টি পাচ্ছিলাম, তাই না। এবারে দ্বিতীয়ত হচ্ছে যে লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কিন্তু কম হয়। আরও একবার বলছি, লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, আর বেগুনি বর্ণের যে আলোর ক্ষেত্রে তার যে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে লাল বর্ণের সব থেকে কম আর বেগুনি বর্ণের সব থেকে বেশি। তো এদের যে মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেই মধ্যবর্তী স্থানে ভিবজিওর, ভি বলতে এখানে ভায়োলেট অর্থাৎ বেগুনি, আর সব থেকে শেষে আর রেড অর্থাৎ লাল, এই দুটো বর্ণের মাঝে থাকা যে বর্ণগুলো, তাদেরও অবশ্যই তাদের প্রতিসরাঙ্কের একটা পরিবর্তন ঘটছে। প্রত্যেকের ডিফারেন্ট প্রতিসরাঙ্ক আমরা আগে পয়েন্টেই বলে এলাম। তাহলে এই ডিফারেন্ট প্রতিসরাঙ্কের জন্যই কিন্তু ওই বর্ণ সৃষ্টি হবে, 7টা আলোক বর্ণের যে পট্টি, তা কিন্তু সৃষ্টি হয়। তারপর তৃতীয়ত হচ্ছে আপাতনের সময়, অর্থাৎ যখন আলোক রশ্মি প্রিজমের প্রথম তলে আপতিত হচ্ছে, তখন তাদের যে বর্ণ, 7টা বর্ণ মিলিত হয়ে যে সাদা আলো, ঠিক আছে, সেই সাদা আলোর কিন্তু যে আপতনের সময় যে কোণ থাকে, সেই কোণটা কিন্তু একই থাকবে, কোণের কোনো পরিবর্তন থাকে না। অর্থাৎ প্রিজমের প্রথম তলে যখন আপতিত হয় সাদা আলো, তাদের কোণের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, কিন্তু যখন ওই প্রথম তলে আপতিত হওয়ার পর আলোক রশ্মিগুলো, তার মধ্যে থাকা যে বর্ণগুলো, তারা যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাবে প্রতিসরণের দ্বারা, বিভিন্ন রকম যে প্রতিসরাঙ্কের জন্য, ফলে তাদের একটা কোণের সৃষ্টি হবে। বিভিন্ন আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে, আর বিভিন্ন আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তাদের আলাদা।
ফলে এই তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্কর পরিবর্তনের দ্বারাই কিন্তু তাদের মধ্যে এই যে 7টা আলো ভিবজিওরের, সেই 7টা আলো যখন দ্বিতীয় প্রতিসারক তলে থেকে যখন নির্গত হয় তখন তাদের একটা কৌণিক চ্যুতি সৃষ্টি হবে। প্রত্যেকটার ক্ষেত্রে চ্যুতি আলাদা আলাদা হবে। তো সেই চ্যুতির মানটা কিন্তু বেশি হয়, যার জন্য আমরা ওই প্রিজমের যে প্রিজম, এই প্রিজমের যদি দ্বিতীয় প্রতিসারক তলের যে সামনে যদি আমরা কোনো একটা পর্দাকে এইভাবে রেখে দিই, তাহলে সেই পর্দার ওপর 7টা আলোক বর্ণের পট্টি সৃষ্টি হয়। এই কারণেই প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে তা 7টা আলোতে বিভাজিত হয়। বোঝা গেল? এই যে আমরা বারবার বলছি বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব যে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বিভিন্ন হচ্ছে কেন। ঠিক আছে, তো আমরা প্রথমেই যেটা দেখব, দেখো যদি আমরা প্রতিসরাঙ্ককে আমরা তাদের গাণিতিক রূপ যদি লিখতে চাই, তাহলে আমরা দুটো মাধ্যম নিতে হবে। তো এক আমরা এ যেটা নিয়েছি এয়ার অর্থাৎ বায়ু মাধ্যম নিয়েছি, আর জি যেটা কাচ মাধ্যম নিয়েছি। তাহলে বায়ু মাধ্যম আর কাচ মাধ্যম এ দুটোর মধ্যে তাদের প্রতিসরাঙ্কটাকে আমরা লিখব। ঠিক আছে, তো বায়ুর সাপেক্ষে কাচের, তাহলে বায়ুর সাপেক্ষে যখন আমরা কাচের প্রতিসরাঙ্কটা লিখব, তখন আমরা তো আগের ক্লাসগুলোতে দেখে এসেছি যে প্রতিসরাঙ্ক সমান কি হয়, বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কাচে আলোর বেগ, এটা আমরা দেখে এসেছি, তাই তো? তো বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কাচের আলোর বেগ যদি করি, তাহলে কিন্তু আমরা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কটা পেয়ে যাব। দেখো আমরা ক্লাস 9-এ যেটা পড়ে এসেছি যে ভি সমান এন ল্যামডা, অর্থাৎ এখানে ভি হচ্ছে আলোর বেগ, আর হচ্ছে এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোর বেগ আর আলোক তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্ক, তা আমরা কিন্তু 9-এ পড়ে এসেছি সেই শব্দ চ্যাপ্টারে। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেলাম ভি ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। ঠিক আছে, এবারে একটা সূত্র কিন্তু হয় যেটা তোমাদের প্রমাণ থাকে না, যেটা হচ্ছে প্রতিসরাঙ্ক সঙ্গে ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের কি সম্পর্ক একটা সূত্র থেকে পাওয়া যায়, যেটা তোমরা এইচএস লেভেলে গিয়ে জানবে। জাস্ট আমি সূত্রটা বলে দিচ্ছি, সমীকরণটা ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা জিনিসটা ব্যাখ্যা করব। ওকে, দেখো ইকুয়েশনটা দেখতে পাচ্ছ যে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু এ ইন্টু বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে এ বা বি এ দুটো কিন্তু ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এটা ধ্রুবক। তো তোমরা এই প্রতিসরাঙ্কের সঙ্গে ল্যামডার অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কযুক্ত যে সমীকরণ, এই সমীকরণটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে কিন্তু আমরা কি বুঝতে পারছি, এ আর বি যদি হচ্ছে কনস্ট্যান্ট হয়, তাহলে মিউ প্রপোর্শনাল কি হবে, 1 বাই ল্যামডা স্কোয়ার হবে। অর্থাৎ প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের বা আলোর যে তরঙ্গদৈর্ঘ্য, সেই তরঙ্গদৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা প্রতিসরাঙ্ক আর ল্যামডার সম্পর্কটা পেয়ে গেলাম। এবারে আমরা ভিবজিওরের ক্ষেত্রে তাদের তরঙ্গদৈর্ঘ্য দেখে প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়, সেই জিনিসটাই আমরা দেখব। দেখো বিভিন্ন বর্ণের আলো, আমরা বিভিন্ন বর্ণের আলো বলতে আমরা ভিবজিওরটাকে ধরে ব্যাখ্যা করব। ঠিক আছে, ভিবজিওর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইগুলো আমরা জানি। তো আমরা প্রথমেই বললাম যে এদের তরঙ্গদৈর্ঘ্য, রেডের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা সব থেকে কী হয়, বেশি হয়। রেড কালার যেটা, তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। কার থেকে, একদম শেষে থাকা ভায়োলেট অর্থাৎ বেগুনির থেকে রেডের তরঙ্গদৈর্ঘ্য বেশি। তাহলে যখন আমরা ভিবজিওরের কথাটা সাজিয়ে লিখব, তখন দেখব যে একদম ডান প্রান্তে থাকা আর থেকে যত আমরা ভিয়ের দিকে আসব অর্থাৎ ভায়োলেটের দিকে আসব, বা রাইট থেকে লেফটের দিকে যত আসব, তত তাদের তরঙ্গদৈর্ঘ্যটা কী হবে, হ্রাস পাবে, হ্রাস অর্থাৎ কমতে থাকবে। তাহলে সর্বোচ্চ হবে ভিবজিওরের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য কার, আরের, তারপর সব থেকে শেষে হবে কে, ভায়োলেট অর্থাৎ বেগুনির। তাহলে সেই অর্ডারটা আমরা সাজিয়ে দিলাম, এইটা তোমাদের একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এটা জেনে গেলে আমরা প্রতিসরাঙ্কটা ইজিলি বের করতে পারবো, তাই না? দেখো না, এখানে যে
তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য কী হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার প্রতিসরাঙ্ক কী হবে, কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রতিসরাঙ্ক বেশি হবে। জিনিসটা দেখো না, এখানে যদি এটা ইনভার্সলি প্রপোর্শনাল মানে বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক যেহেতু আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যদি আমরা ল্যামডার মানটা হচ্ছে রেডের ক্ষেত্রে যেহেতু বেশি হচ্ছে, তাহলে বেশি হলে কি হবে, 1/, যেটা আসছে রেড তার পরিমাণটা অনেকটা বেশি হবে। কার থেকে বেশি হবে, এই ভায়োলেটের ক্ষেত্রে অর্থাৎ বেগুনির ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে কিন্তু তাদের প্রতিসরাঙ্কটা, বেগুনির প্রতিসরাঙ্কটা অনেকটাই বেশি কার থেকে, রেডের থেকে। আমরা কি জানি, লব হর থেকে তো একটা আমরা আন্দাজ করতে পারবো, লব আর বাই হর। ঠিক আছে, যদি কোনো ভগ্নাংশের যদি আমাদের হরটা বেশি হয়, তাহলে লবটা যদি ফিক্সড থাকে, তাহলে কি হবে, সেই মানটা তুলনামূলক কমে যাবে ভগ্নাংশের। আর যখন হরের মানটা কমতে থাকবে, লবটা ফিক্সড থাকবে, তখন সেই ভগ্নাংশের মানটা বাড়তে থাকবে। সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করলাম আমরা। আশা করি বুঝতে পেরেছো। সেই জিনিসটাই এবারে আমরা লিখছি। দেখো, ভায়োলেটের ক্ষেত্রে অর্থাৎ বেগুনির ক্ষেত্রে তার প্রতিসরাঙ্কটা অনেকটা বেশি ছিল, সর্বোচ্চ ছিল ভিবজিওরের মধ্যে, তাহলে তার প্রতিসরাঙ্ক বেশি হবে। তারপর ইন্ডিগো, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড সব থেকে প্রতিসরাঙ্ক কম হবে। এবারে এই যে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মনে রাখার একটা কৌশল আমি আমার নিজের মতো করে করলাম, তোমরাও চেষ্টা করবে। ভিবজিওরকে লিখে দেবে ভি থেকে আর পর্যন্ত একদম লিখে দাও লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট লেখার পর তোমরা দেখবে ভি থেকে যখন আমরা আরে যাব তখন হচ্ছে ল্যামডা বাড়ে, অর্থাৎ লেফট টু রাইট ল্যামডা দৈর্ঘ্য বাড়বে, আর রাইট টু লেফট অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আর যেখানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তার অপোজিটে মিউর মান অর্থাৎ প্রতিসরাঙ্ক বাড়বে, তাই না? এটা একটু মনে রাখার কৌশল দিলাম, তোমরা অবশ্যই করবে। আশা করি তোমরা উপকৃত হবে। এবারে আমাদের যে প্রশ্নটা হয়েছে যে শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ কি সম্ভব? আদৌ শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ কি হবে? না, হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে শূন্য স্থানে সব বর্ণের আলোর ক্ষেত্রে তাদের যে আলোকরশ্মির যে বেগ অর্থাৎ যে গতিতে আলোকরশ্মিটা যাবে তার গতিশীলতা কিন্তু সব বর্ণের ক্ষেত্রে শূন্য মাধ্যমে গতিশীলতা সেম থাকে, অর্থাৎ একই থাকবে। যেহেতু তাদের গতিবেগ একই থাকবে, তাহলে তাদের আলোর বিচ্ছুরণ ঘটার কোনো প্রশ্নই আসে না, তাই না? সেখানে যদি আমরা কোনো প্রতিসারক তল আনি, তখন কিন্তু তাদের আলোকরশ্মির গতিপথের পরিবর্তন ঘটবে, তখন বিচ্ছুরণ হয়। কিন্তু জেনারেলি যদি শুধু শূন্য মাধ্যম রেখে দিই, তাহলে শূন্য মাধ্যমে আলোর রশ্মির বিচ্ছুরণ হবে না, একটা অন্য দ্বিতীয় মাধ্যম আনতে হবে, তাহলেই আলোর বিচ্ছুরণ ঘটবে, তাই না? আরও একটা ইন্টারেস্টিং আমরা আলোচনা করছি টপিক, যেটা হচ্ছে বর্ণালী কাকে বলে, বা বর্ণালী কত প্রকারের হয়, বা কি কি তাদের পার্থক্যই বা কী। এটা কিন্তু আমাদের 2012 সালে, 2014 সালে, 2016 সালে, এমনকি 2013 সালেতেও মাধ্যমিকে এসেছে। তাহলে তোমরা গুরুত্বটা অবশ্যই বুঝতে পারছো, এর গুরুত্বটা কতখানি। সালগুলোতে বিগত সালে আমরা কিন্তু এগুলো দেখেছি। তো এই জায়গা থেকে বর্ণালীতে অনেক কোশ্চেনই থাকে তোমাদের, তো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, দেখো বর্ণালী কাকে বলে যদি আমরা বলতে চাই, তাহলে কি বলবো, যে বহুবর্ণযুক্ত আলো, যদি কোনো সেটা বহুবর্ণযুক্ত হতে পারে বা যৌগিক আলোকও হতে পারে, তো সেই যৌগিক আলোক যখন বিচ্ছুরণ ঘটে, বিচ্ছুরণের ফল বর্ণের আলোর যে পট্টি গঠন করে, সেই বর্ণের আলোর পট্টিকেই আমরা কিন্তু বর্ণালী বলবো। যেরকম আমরা প্রিজমের ক্ষেত্রে সাদা আলোর বিচ্ছুরণের ফলে যে আলোকবর্ণের যে আমরা পাচ্ছিলাম পর্দাতে, তাতে কিন্তু বর্ণালী সৃষ্টি হচ্ছিল, আলোকপট্টি সৃষ্টি হচ্ছিল। তো সেই আলোকপট্টি সৃষ্টি যে হয়েছিল সেটাকে আমরা বর্ণালী বলবো, ঠিক আছে? এবারে বর্ণালী কত প্রকারের হবে? বর্ণালী প্রধানত দুই প্রকার হয়, দুইয়ের বেশি নয়, ঠিক আছে? এক হচ্ছে কি শুদ্ধ বর্ণালী, দ্বিতীয়ত হচ্ছে অশুদ্ধ বর্ণালী।
দেখো, বর্ণালী দুই প্রকার হবে, শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী। এবারে বর্ণালী যে শুদ্ধ আর অশুদ্ধ সেটা আমরা কেমন করে বুঝতে পারবো, বা এদের পার্থক্যটা কীরকম করে করব, তাই তো? তো তোমরা দেখো ডান পাশে যে চিত্র দেওয়া আছে শুদ্ধ বর্ণালীর, এটা একটা চিত্র। দেখো এখানে প্রত্যেকটা আলোক বর্ণ, দেখো আমার কাছে রেড আর ব্ল্যাক যেহেতু কেস ছিল তাই ওই দুটোকে দিয়ে দেখিয়েছি, 7টা কালার নেই তাই দুঃখিত, আমি 7টা কালার দিয়ে দেখাতে পারলাম না। তো দুটো বর্ণকে ধরেই আমি যদি করি তাহলে দেখবে লাল আর হচ্ছে কালা, এই বর্ণগুলো দেখো পৃথক পৃথকভাবে অবস্থান করেছে, আলাদা আলাদাভাবে, স্পষ্টভাবে পরিষ্কার আমরা বুঝতে পারছি লাল কালা লাল কালা লাল কালা লাল, এইভাবে স্পষ্টভাবে বোঝা যাবে। তখন সেই বর্ণালীকে আমরা বলবো শুদ্ধ বর্ণালী। আর অশুদ্ধ বর্ণালীটা কি? অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে দেখো এই যে লাল কালা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে কিন্তু তা স্পষ্টভাবে দেখা যাবে না। একটা আলো যেমন কালো, কালোর সাথে লাল কিন্তু ওপরে পাতিত হয়ে অবস্থান করেছে, ফলে এই যে লাল কালো অস্পষ্ট অবস্থায় রয়েছে, বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছিল, এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছিল আলাদা আলাদা করে, কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাবে না, কারণ একটি আলো আরেকটি আলোর সঙ্গে উপরিপাতিত অল্প পরিমাণ হয়ে যায়, যার জন্য অস্পষ্ট বোঝা যায়। তাহলে শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী জিনিসটা আমরা জানলাম। এবারে এর পার্থক্যটা কি হবে? দেখো পার্থক্যটা বলে দিচ্ছি, জিনিসটা কিছুই না, যে বিশুদ্ধ বর্ণালীগুলোর ক্ষেত্রে তারা পৃথকভাবে আলোকপট্টি গঠন, যে আলোকপট্টিটা গঠন করে সেই আলোকপট্টিতে বর্ণগুলো পৃথকভাবে অবস্থান করবে, পৃথকভাবে, আর তারা স্পষ্ট হবে, ঠিক আছে। আর তাদের যে বর্ণের যে ক্রম অনুযায়ী সে কিন্তু সাজিয়ে তারা অবস্থান করে। অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে কিন্তু পৃথকভাবে বা স্পষ্টভাবে দেখা যায় না, একটি অপরটির সাথে কিছু অংশ পরিপাতিত হয়ে থাকে, তাই অস্পষ্ট দেখায়। আর কি এদের বর্ণের যে সমাপাতিত হওয়ার একটা প্রবণতা আছে, যার জন্য অস্পষ্টতা বোঝা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে বর্ণালীর পার্থক্য। ঠিক আছে, এরপর দেখো কোনো বস্তুর বর্ণের কারণ কি। একটা কোনো বস্তুকে আমরা সবুজ দেখছি, লাল দেখছি, তার বর্ণের মুখ্য কারণটা কি, কি কারণে আমরা তাকে এই রকম দেখছি, সেই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, তাই তো? দেখো কোনো স্বচ্ছ বা অস্বচ্ছ কোনো বস্তু, ঠিক আছে, অস্বচ্ছ বস্তু অবশ্যই, স্বচ্ছ হলে তো তা প্রতিফলিত হয়ে যায় আলোক রশ্মি, সেই ক্ষেত্রে হবে না। তো অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যখন সাদা আলো পড়ে তখন বস্তুটির যে আলোক বর্ণ তা প্রতিফলিত করে, একটা নির্দিষ্ট আলোক বর্ণকে প্রতিফলিত করবে। যে আলোক বর্ণটাকে সে প্রতিফলিত করবে সেই আলো বাদে বাকি সমস্ত আলোক বর্ণকে সে অবশ্যই শোষণ করেছে। দেখো 7টা আলোকবর্ণ যুক্ত সাদা আলো যখন সবুজ গাছের পাতায় পড়ছে তখন কি হচ্ছে, সবুজ পাতাটা আমরা দেখছি, এর মানে কি এই সাদা বর্ণে ভিবজিওরে থাকা যে 7টা আলোকবর্ণ তার মধ্যে সবুজটাকেই কেবলমাত্র ওই গাছের পাতা রিফ্লেক্ট করছে, অর্থাৎ প্রতিফলন ঘটাচ্ছে। সেই প্রতিফলন ঘটানোর জন্য সেই সবুজ আলোটাই কিন্তু আমরা দেখি, আর দেখে বলি গাছের পাতা সবুজ। তাহলে বাকি যে 6টা বর্ণের আলো তা অবশ্যই সে শোষণ করে নিয়েছে, তাই তো? তাহলে সাদা আলো সবুজ পাতায় পড়লে সেটা সবুজ দেখায়। যদি আমরা বদমাশি করে রাত্রের দিকে দেখি যে সবুজ পাতার ওপর আমরা লাল লাইট টিপে দিয়েছি, অর্থাৎ লাল লাইটকে দিয়ে দিচ্ছি, ফলে লাল লাইট যখন আমরা সবুজ পাতার ওপর দেব তখন সবুজ পাতাটা কিন্তু কালো দেখায়। কেন কালো দেখাবে? দেখো যখন লাল লাইট আমরা সবুজ পাতায় দিচ্ছি, সবুজ তো যখন লাল লাইটটা যাচ্ছে তখন কিন্তু তাতে সবুজ আলো নেই, ফলে এই সবুজ আলো প্রতিফলিত হওয়ার কোনো ঘটনা হচ্ছে না, ফলে ওই যে লাল লাইটটি কিন্তু শোষণ হয়ে যায়। শোষণ হয়ে যাওয়ার জন্য পাতা কর্তৃক শোষিত হওয়ার ফলে কী দেখায়, লাল দেখায়, কোনো রিফ্লেক্ট ঘটায় না, যার জন্য কি বর্ণ দেখাবে না, কালো দেখাবে। জিনিসটা বোঝা যাচ্ছে তো? তাহলে কোনো বস্তুর বর্ণ দেখানোর কারণটা কি বোঝা গেল? দেখো যদি আমরা আমাদের ধরলাম আমি একটা হচ্ছে লাল কালারের টি শার্ট পরে আছি, ঠিক আছে, তাহলে তোমরা কি দেখবে, লাল কালারের দেখবে। আমি যদি অন্ধকারে চলে যাই তাহলে লাল কালারটা কি বোঝা যাবে?
বোঝা যাবে না। তাহলে আমরা লাইট যদি আমার জামার ওপর পড়ে বা টি শার্টের ওপর যদি পড়ে, তখন সেই লাইটে থাকা যে বর্ণগুলো, সেই বর্ণগুলো অধিকাংশই শোষিত হবে, আর আমার লাল যে কালারটা ছিল জামার, সেই আলোক বর্ণটাকে কেবলমাত্র প্রতিফলন ঘটাবে, যার জন্য তোমরা কি দেখবে, জামাটাকে লাল দেখবে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ সাধারণত তিনটে আলোক বর্ণ থাকে, যাদেরকে আমরা মৌলিক বর্ণ বলবো। তোমরা এই মৌলিক বর্ণ তিনটে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। লাল, সবুজ, নীল, যেটাকে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। আরবিজি বা আরজিবি এরকম করে মনে রাখবে। এগুলোকে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ বলা হয়, বা বেস কালার বলা হয় এই তিনটেকে। এই যে মৌলিক বর্ণের ধারণাটা তোমরা বাড়ির রং করার জন্য যে রং, ঠিক আছে, বাড়িতে যে কালার করা হয়, সেই রং যখন তোমরা বাজারে যাবে, দোকান থেকে যখন কিনতে যাবে, ওই রঙের যে শপ থাকে না, সেই স্টোরে গিয়ে যখন দেখবে, তারা দেখবে একটা বেস কালার, যে সাদা কালারের একটা রং থাকে, সেই সব কটাই তাদের বেস হচ্ছে সাদা। সেই সাদা কালারের রঙটাকে একটা মেশিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখবে এই তিনটে রং মৌলিক, যে লাল, সবুজ, নীল, এদের নির্দিষ্ট পরিমাণ, উপযুক্ত পরিমাণ মিশিয়ে দিয়ে কি হয়, একটা আলাদা আলাদা রং তৈরি করা হয়। তো মেনলি লাল, সবুজ, নীল এই তিনটে রং ওই মেশিনে থাকবে, ঠিক আছে। তাদের উপযুক্ত পরিমাণ যদি আমরা মিশাই, ধরলাম আমি একটা সবুজ কালার নিতে চাইছি, সবুজ বলছি, ধরে নাও একটা পিঙ্ক কালার নেব, তখন এদের মাত্রাগুলো একটা নির্ধারিত থাকে যে কোন মাত্রায় কোনটা দেব। তো এই তিনটে আলোকবর্ণকে নিয়েই কিন্তু ওই কালারগুলোকে তৈরি করে মেশিনে কিছুক্ষণ পরিমাণ ঝাঁকিয়ে দেওয়া হয়। ঝাঁকিয়ে দেওয়ার পর দেখবে সেই কালারটা চলে আসে, তোমাদের ক্যাটালগ দেখায়, সেই ক্যাটালগ অনুযায়ী কিন্তু হয়ে যায়। তো তাদের মূল যে মৌলিক যে বর্ণ, এই তিনটা বর্ণই কিন্তু ওই মেশিনে থাকে, অল্প পরিমাণ উপযুক্ত পরিমাণ দেওয়া হয়, ঠিক আছে। তো সেই বর্ণগুলোকেই আমরা বলবো মৌলিক বর্ণ। এবারে আসছি পরিপূরক বর্ণটা কি। পরিপূরক বর্ণ দেখো, যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণ মিশিয়ে আমরা সাদা বর্ণ পাবো, উপযুক্ত পরিমাণ দুটো বর্ণকে যদি আমরা মিশানোর পর যদি সাদা বর্ণ পাই, তাহলে সেই দুটো রঙকে বা বর্ণকে আমরা পরিপূরক বর্ণ বলবো। যেমন হলুদ আর নীল পরস্পর যদি মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সাদা বর্ণ পাই। তো তোমাদের স্কুল ড্রেস, অনেকেরই সাদা কালারের স্কুল ড্রেস আছে, তাই না? ওপরের জামাটার কথা বলছি, সাদা কালারের। ফলে ওই সাদা কালার কিছুদিন ব্যবহার করার পর দেখবে হালকা ইয়েলো হয়ে যায়, তাই না? হালকা ইয়েলো হয়ে যাওয়ার জন্য বাড়িতে মা যখন ওইটা পরিষ্কার করে, তখন দেখবে তাতে অল্প পরিমাণ যে নীল দেওয়া হয়, ব্লু দেয়। তো ব্লু দেওয়ার ফলে দেখবে ওই যে হলুদ হয়ে যাওয়া যে জামার রং, সেই হলুদের সাথে ওই নীল কি করবে, পরিপূরক রং হিসেবে কাজ করে দেবে। ফলে যখন জামাটা শুকিয়ে যাবে দেখবে, তখন কিন্তু সে হোয়াইট বা সাদা, পরিষ্কার সাদা দেখাবে। এর মুখ্য কারণ হচ্ছে পরিপূরক বর্ণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর থেকে যখন জামা পরিষ্কার করবে মা, তখন সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবে তুমি এর ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে। এরপরে দেখো আলোর বিক্ষেপণটা কি। মাধ্যমে যদি কোনো একটা মাধ্যম ধরলাম, আমরা বায়ু মাধ্যমে ধরলাম, তাহলে বায়ু মাধ্যমে আমাদের বায়ুমণ্ডলে কি শুধু বায়ু আছে? তার সাথে সাথে অনেকগুলো ধূলিকণা বা বিভিন্ন গ্যাসীয় অণু পরমাণু উপস্থিত থাকে। তাহলে সেই গ্যাসীয় অণু পরমাণু দ্বারা কিন্তু ওই সূর্যের আলো বিক্ষেপিত হতে পারে, তাই তো? সেই অর্থাৎ চতুর্দিকে ওই যে কণাগুলোর দ্বারা কি হবে, ওই সাদা আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যেতে পারে, তাই তো? সেই ছড়িয়ে যাওয়ার ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলা হয়। এবারে এই আলোর বিক্ষেপণ জন্যই কিন্তু আমরা দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখতে পাই। এর মুখ্য কারণটা কি, বায়ুতে থাকা বিভিন্ন যে কণাগুলো সূর্যের সাদা আলোকে কি করবে, বিক্ষেপণ ঘটাবে। আর বিক্ষেপণ ঘটানোর জন্য আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এই আলোক রশ্মি ছড়িয়ে যাওয়ার জন্য নীল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আমরা জেনে এলাম
তো তাদের যে আলোর বিক্ষেপণ তা কিন্তু বেশি হয়। যার তরঙ্গদৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণটা বেশি হবে, আর যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণটা কম। তাহলে এখানে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তার বিক্ষেপণ বেশি হচ্ছে, আর লাল তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো তাদের তরঙ্গদৈর্ঘ্য কী হবে, তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে বেশি, ফলে তাদের বিক্ষেপণটা কম। ফলে এই যে নীল আলো চারিদিকে বেশি পরিমাণ বিক্ষিপ্ত হচ্ছে চারিদিকে, ফলে আমাদের যে মানব চক্ষু তা কিন্তু নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, যার জন্য আমরা আকাশকে নীল দেখব, এই নীল আলোর জন্য, নীল আলোর বিক্ষেপণ বেশি হওয়ার জন্য। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে বা নতুন নতুন আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে আমি আমার অনুপ্রেরণা বজায় রাখতে পারি তোমাদের পড়ানোর ক্ষেত্রে। থ্যাংক ইউ।